দেশের বিনোদন অঙ্গনে নতুন প্রতিভা খুঁজে নেওয়া এবং বাংলাদেশের গল্প, মানুষ ও ভ্রমণকে সিনেমার পর্দায় তুলে ধরার একটি নতুন যাত্রা শুরু হয়েছিল ফেস অফ টুমরো 2026 দিয়ে। সেই যাত্রার প্রথম অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হলো জমকালো গ্র্যান্ড সিনেমাটিক গালার মধ্য দিয়ে। সম্প্রতি অনুষ্ঠিতব্য গালা নাইটে ঘোষণা করা হয় ফেস অফ টুমরো 2026 এর চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ কাপল। দীর্ঘ বিচার প্রক্রিয়া, অডিশন, গ্রুমিং এবং বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা 20 জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্তভাবে বিজয়ী হন রাইসা ও লাবণ। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন। কেমন আছেন দুজন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি এবং আজ আপনার এখানে এসে আরো বেশি ভালো লাগছে। লাবণ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। এখন দুজন কি নিয়ে ব্যস্ত আসলে? এখন আসলে ব্যস্ততা বলতে এই যে সব জায়গায় ইন্টারভিউজ দিতে হচ্ছে, সবাই আসলে জার্নিগুলো জানতে চাচ্ছে। আপাতত এই জিনিসটাই খুব এনজয় করছি এবং এটার মধ্যেই ব্যস্ততা পার করছি। লাবণ, আপনি কি নিয়ে ব্যস্ত, কি করছেন? আমি একটু ওইখানকার আমার ফেস অফ টুমরো থেকে যেই পরবর্তী গল্পে কাজ করব ওইটার প্রস্তুতিমূলক বিষয় আদি নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে আর কি। সামনে আমরা কি কি কাজ দেখতে পাবো দুজনের কাছ থেকে? কোনো নতুন প্রজেক্ট কি হচ্ছে? নতুন প্রজেক্ট তো অবশ্যই আসছে। এখন আসলে দায়বদ্ধতার জায়গাটাও অনেক। ফেস অফ টুমরো যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছি, নতুন প্রজেক্ট বলতে কাজের জায়গাটা তো অবশ্যই থাকবে। এই জন্যই আসলে আমরা এখানে এসেছি। তবে আপাতত নেক্সট টার্গেট আমরা ফেস অফ টুমরোকে রিপ্রেজেন্ট করছি এবং এটাই আসলে মূল টার্গেট এই মুহূর্তে। কি ভেবে এই প্রতিযোগিতায় যুক্ত হয়েছেন, এই কম্পিটিশনে? আচ্ছা, মেইনলি সোশ্যাল মিডিয়ায় যখন দেখি যে 10 জন নির্মাতা 10টা ছোট সিনেমা নির্মাণ করছে, আসলে যেহেতু কাজ করতে চাই ওই লোভেই আসলে রেজিস্ট্রেশনটা করেছিলাম যে 10টা ছোট সিনেমার একটা সিনেমা যদি আমি পাই, কাজটার উদ্দেশ্যে আসলে রেজিস্ট্রেশন করা। পরবর্তীতে যখন ধাপে ধাপে একটু সামনের দিকে যাচ্ছিলাম তখন আসলে মনে হলো ঠিক আছে, যেহেতু এত দূর চলে এসেছি এখন তো চ্যাম্পিয়ন হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা তো থাকেই। চ্যাম্পিয়ন তো হয়ে গিয়েছে। লাবণ, আপনি কিভাবে যুক্ত হয়েছেন? আপনার কি মনে হয়েছে যে কম্পিটিশনে আপনার পার্টিসিপেট করা উচিত? আমি আসলে অভিনয় নিয়ে কাজ করছি গত 4 বছর হলো। আমি থিয়েটার করছি, এরপর স্ক্রিন অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করেছি বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে। তো একটা ভালো শুরু করতে চাচ্ছিলাম সবসময়। অনেক ধরনের কাজের অফার ছিল, কিন্তু একটু সামলে আমি চাচ্ছিলাম একটা গুড স্টার্ট, একটা ভালো রাস্তা আমার জন্য ওপেন করে দিবে। সেই জায়গা থেকে ফেস অফ টুমরোর যখন প্রচারণা দেখলাম, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি যেই ডোরটা খুঁজতেছি আসলে এটাই সেটা, যাই একটু প্রুফ করি নিজেকে। তো আলহামদুলিল্লাহ, আমি এখন চ্যাম্পিয়ন। এই প্রতিযোগিতার দীর্ঘ যাত্রায় কোন জিনিসটি বেশি এক্সাইটিং অথবা চ্যালেঞ্জিং মনে হয়েছে আপনার? আচ্ছা, চ্যালেঞ্জিং মনে হয়েছে কারণ আমাদের প্রত্যেকটা দিন এক একটা এলিমিনেশন ছিল এবং শুধু অভিনয় দিয়ে আসলে যে আমি আজ চ্যাম্পিয়ন হয়েছি বিষয়টা কিন্তু তা না। আমার থেকে অনেক ভালো অভিনয় করে সেখানে অনেকে ছিল, এমন অনেকেও ছিল যারা অনেক কাজ করছে টুকটাক বা তাদের কিছুটা অভিনয়ের যে এক্সপিরিয়েন্স সেটা রয়েছে। এখানে র্যাম্পের একটা সেশন ছিল। আমি একটু বলতেই চাই যে আমার যারা রুমমেট ছিল, আমি আসলে র্যাম্পটা পারতাম না। আমি তাকে বললাম যে আমাকে একটু দেখাবে কিভাবে করতে হয়। পরবর্তী দিন ক্লাস ছিল। সো আমি বিশ্বাস করি আমার যে ডেডিকেশনটা, এই ডেডিকেশনটার জন্য আমি আজকে এখানে বসে আছি এবং প্রত্যেকটা রাউন্ডে আমাদেরকে কিন্তু যেই জায়গাগুলোর সাথে আসলে আমরা কখনো পরিচয়ও আমাদের হয়নি, সেই প্রত্যেকটা কাজ আমাদেরকে করতে হয়েছে। লাবণ, আপনার কাছে কোন ধাপগুলো বেশি চ্যালেঞ্জিং অথবা এক্সাইটিং ছিল? প্রত্যেকটা রাউন্ডে এই প্রতিভাবান তরুণদেরকে কম্পিট করাটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল এবং এক্সাইটমেন্ট ছিল যে প্রত্যেক রাউন্ড খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি এবং একজন অভিনেতা হিসেবে এটা আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আরো ভালো কাজ করার। আপনার ক্যারিয়ারে এই প্রতিযোগিতা কতটা ইম্পর্টেন্ট আপনার কি মনে হয়? আপনাকে সামনে আরো কত দূর এগিয়ে নিয়ে যাবে? এইটা আমার কাছে আমার অভিনয় জীবনের সবচাইতে বড় প্রাপ্তি এখনো পর্যন্ত। কারণ একজন অভিনেতা হিসেবে শুধু অভিনয় জানলেই হবে না এবং নিজেকে গড়ে তুলে সেটা তো আমি যদি কোথাও পারফর্ম করতে না পারি, দেখাতে না পারি, দর্শকদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে তো আমার অভিনয়ের কোনো মূল্য নেই, আমার প্রতিভার কোনো মূল্য নেই। ফেস অফ টুমরো, মার্কেটার 360 ডিগ্রি, চলো ঘুরে আসি, ওনারা যে প্রজেক্টটা আমাদের জন্য বা সবার জন্য করেছিলেন, সেই জায়গা থেকে এটা আমার জন্য মনে হয় যে ওই ড্রিম ডোরটা খুলে গেছে। সামনে এখনো অনেক বড় পথ, আমি বলবো এটা মাত্র শুরু। তবে কোন দিকে যেতে হবে এটা আমি এখন জানি। সো ওই পথটা ধরে আগাতে চাই।
আপনার কাছে কেন মনে হয় যে এই কম্পিটিশনটি আপনার ক্যারিয়ারের শুরু থেকে অনেক ইম্পর্টেন্ট, বা যখন আপনি ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন তখনও কি মনে হবে যে ফেস অফ টুমরো আসলে আপনাকে অনেক হেল্প করেছে এই কম্পিটিশনটি? আমার ক্যারিয়ার তো শুরুই ফেস অফ টুমরোর হাত ধরে, তো এটা তো কখনো ভোলা সম্ভব না। আমার ক্যারিয়ার কি হবে অথবা কি না আমি কিচ্ছু জানি না, তবে আমি বিশ্বাস করি যে ফেস অফ টুমরোর হাত ধরেই যেহেতু আমার ক্যারিয়ার শুরু হচ্ছে, অবশ্যই এটি আমি সারা জীবন মনে রাখবো। এবং একটা সুযোগ তো দরকার ছিল, সেই সুযোগটা তো ফেস অফ টুমরো আমাকে দিল, তো অবশ্যই এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা জুরিদের ব্যাপারে জানবো। কোন জুরি সব থেকে বেশি ফেভারিট ছিল, অথবা কেমন ছিলেন তারা, কে সব থেকে বেশি সাপোর্ট করেছে বা অ্যাডভাইসেস দিয়েছে? আমি বলবো সবাই আসলে প্রথমে একটু আমাদের সামনে যেটা হতো প্রথম রাউন্ডগুলোতে একটু বকা দিত বা কেন এটা হলো বা কি, তো পরবর্তীতে আসলে যখন আমরা অনেক ভালো পারফর্ম করলাম বা করছিলাম, সবচেয়ে বেশি খুশি কিন্তু তারাই ছিল। প্রথমে যেটা হয়, আমরা আসলে এতগুলো কন্টেস্টেন্ট ওখানে গেলাম এবং প্রথম রাউন্ডেই তো আসলে খুব ভালো কিছু করা সম্ভব না, তো তখন অনেক বকা শুনেছি, কেন তুমি এটা করেছো, কেন এরকম হয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে যখন আমরা ভালো পারফর্মগুলো শুরু করলাম, তখন দেখলাম কি তারা আসলে খুব প্রাউড ফিল করছে। এবং থাকে না যে সন্তান যখন ভালো রেজাল্ট করে, মা বাবা কিন্তু তখন সবচেয়ে বেশি খুশি হয়, এবং সন্তান যখন একটু ভুলভাল করে, মা বাবা কিন্তু তখন চটে যায়। সো সেই জায়গাটা থেকে বলবো যে সবাই খুবই পছন্দের ছিল এবং আমাদের ভালো চেয়েছে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। লাবণ, আপনার কাছে কি সব থেকে বেশি ফেভারিট ছিল? তিনজনই, তবে আলাদা করে যদি বলতে হয়, অনিমেষ আইচ স্যার আমার আচ্ছা। খুবই একজন প্রিয় একজন ডিরেক্টর, এবং ওনার সঙ্গে আমার পরিচয়টা আরো 2 বছর আগে থেকে। অভিনেতা হিসেবে উনি আমাকে আরো একটা রিয়েলিটি শোতে তখন উনি যাচ্ছিলেন, তো উনি আমাকে একটা ইনস্ট্যান্ট অভিনয় করতে বলেন, যেটাতে আমিও খুব স্যাটিসফাই ছিলাম অভিনয়টা করে। এবং স্যার ওই দিন থেকে আমার অভিনয়ের খুব প্রশংসা করেন, এবং যখন দেখা হয় ওনার সাথে যদি কেউ থাকে, তো উনি পরিচয় করিয়ে দেন যে এই যে লাবণ, ও খুব ভালো অভিনয় করে। তো এইটা আমার জন্য খুবই দারুণ। এবং বাকি চুমকি ম্যাম, এরপরে রিচি সোলাইমান ম্যাম, তারা দুজনও দারুণ, কারণ তাদের তিনজনের কমেন্টগুলোই আমাকে হচ্ছে পরের রাউন্ডে আমার কতটুকু হচ্ছে আমার আরও ইমপ্রুভ করা দরকার, কোন বিষয়টাতে আমি ভুল করছি। আমি কিছু সময় দেখা গেছে ওভার প্র্যাকটিসের কারণে একটু পারফরমেন্সটা একটু খারাপ হচ্ছিল, তো ওই সময় তাদের ওই কমেন্টগুলো আমাকে খুব পুশব্যাক করেছে, এবং আমি তাদের মাধ্যমেই জানতে পেরেছি যে আমার কি কি প্রবলেম আছে, ওগুলো নিয়ে কাজ করেছি, এবং শেষ পর্যন্ত আমি এই জায়গায়। তো আলাদা করে ফেভারিট বলার মতো কেউ নেই, সবাই আমার ফেভারিট, এবং তারা ছিলেন বলেই আসলে আজকে আমাদের মতো যোগ্য কেউ এখানে বসে আছে আর কি, চ্যাম্পিয়ন হিসেবে। এই ধরনের প্রতিযোগিতা নিয়ে অনেক সময় নানান অনিয়ম ও অভিযোগ শোনা যায়, এ সম্পর্কে আপনারা দুজন কি বলবেন? দেখেন, সব জায়গারই একটা ভালো দিক এবং খারাপ দিক থাকে, তবে আমি বলবো দর্শককে, যাদের আসলে অভিযোগ যদি হয়, অভিযোগটা কি কতটুকু ভ্যালিড, বা হয়তো বা আমরা একটা কথা শুনছি, কথাটা কি আসলেই সত্য কিনা, এটা আমাদের সর্বপ্রথম বিবেচনা করতে হবে। সেটা শুধু এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে, সেটা আমাদের দেশের কোনো বিষয় হতে পারে অথবা কোনো মানুষের বিষয় হতে পারে। আমি এতটুকুই দর্শকের কাছে এবং সবার কাছে অনুরোধ করব যে যেই বিষয়টা আমরা শুধু শুনছি, সেটা কতটুকু সত্য, এটা আমাদের আগে যাচাই করতে হবে, তারপরে আমাদেরকে আলোচনা এবং সমালোচনা করতে হবে। এবং আমি একটা কথা দর্শকদের উদ্দেশ্যে এটা বলতেই চাই, আমাকে নিয়ে আপনারা আলোচনা এবং সমালোচনা করতেই পারেন, তবে সেটা অবশ্যই গঠনমূলক আলোচনা এবং সমালোচনা হলে আমি আমার মধ্যে ধারণ করব এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আর অনেকে থাকে যে সমালোচনাটা এমনভাবে করে যেটাকে আসলে আমি গঠনমূলক মনে করি না, সেটা আসলে আমি মানে স্কিপ করারই চেষ্টা করি। তবে দর্শক তো আলোচনা সমালোচনা করবে, এবং সেই গঠনমূলক আলোচনা এবং সমালোচনাটা আমি সারা জীবন নিতে চাই দর্শকের থেকে। লাবণ, আমাদের দেশে সামাজিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করাটা কতটুকু চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং, এখন মানুষ আপডেট হয়েছে, আসলে আগে একটু বেশি চ্যালেঞ্জিং ছিল। আমি যদি আমার ফিলোসফি থেকে দেখি, তো আগে একটা সময় অভিনয়, বিনোদন বা টিভিকেই এক সময় নানা ধরনের বই, পুস্তক, খবর দিয়ে বলা হয়েছে জাহান্নামের বাক্স বা হাবিজাবি, অনেক কিছু বলা হয়েছে। তা এখন মানুষ ওটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, মানুষ এখন অনেক বেশি জানতে শিখেছে। মানুষ এখন হাতে হাতে ইন্টারনেট, বিশ্বের সব জায়গার খবর তাদের কাছে আছে। তো এই ধরনের প্রতিযোগিতাটা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জিং, যারা পার্টিসিপেন্ট আছি আমরা, কারণ অনেক ধাপ অতিক্রম করে এখানে আসতে হয়,
এবং ওই চূড়ায় পৌঁছাতে হয়। এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে কিছুটা এখনো আমি বলবো যে আছে চ্যালেঞ্জিং বিষয়। তারা খুব ভালোভাবে নেয় না মিডিয়া বা অভিনয় এই বিষয়টাকে। দেখা গেছে এখানে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, এটা আসলে কোন ক্ষেত্রে? আমাদের কাজের ক্ষেত্রে শুধুমাত্র আমরা সেটা করছি, বাট নীতি নৈতিকতার দিক থেকে তো আমরা, আমার মনে হয় অন্য মানুষের চাইতে একজন শিল্পী আরো বেশি সলিড এবং আরো বেশি তার শিল্প সত্তাকে জাগ্রত করার জন্য যতটুকু ভালো করা যায় তাই করে। আর আমার কাছে মনে হয় শিল্প সংস্কৃতি কখনো সমাজের জন্য বিষাক্ত নয়, যেটা কিনা আমাদের সমাজের অনেক ধরনের মানুষ এই সেক্টরের বাইরে, যেই সেক্টরে থাকুক না কেন, অনেক বিষাক্ত কাজ করে তারা। তো কোনো সেক্টরকে আলাদা করে এভাবে আলাদা করে দেওয়া উচিত না। এবং এখন আমার মনে হয় মানুষ অনেক বুঝতে শিখেছে এবং আগের চাইতে অনেক বেশি জানে তারা, এবং অত বেশি চ্যালেঞ্জিং মনে হয় না আমার কাছে। এই প্রতিযোগিতায় এসে অবশ্যই নতুন বন্ধু তৈরি হয়েছে, তাদের সম্পর্কে জানতে চাই। বন্ধু তো অনেক তৈরি হয়েছে। তো তাদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সবাই আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, এবং আমার সাথে মোটামুটি সবারই কমিউনিকেশন হয়। হয়তো বা একজন দুইজনের সাথে তাদের ব্যস্ততার কারণে কমিউনিকেশন হয় না, এক একজনের আসলে এক এক রকম ক্যারেক্টার, ঠিক আছে? সো এতগুলো মানুষ বুট ক্যাম্পে একসাথে থাকা, সবার সাথে মানিয়ে নেওয়া, এই বিষয়টা আসলে খুবই দারুণ ছিল, এবং এতগুলো নতুন বন্ধু পেয়ে আমি তো খুব খুশি। লাবণ, আপনার কেমন বন্ধু তৈরি হয়েছে এখানে? আসলে বন্ধুত্বের সংজ্ঞাটাকে আমি একটু আলাদা করতে চাই। আমার দর্শনে বন্ধু হতে গেলে আসলে সমবয়সী হতে হয়। আচ্ছা, এই জায়গাটাতে অনেক মানুষ সমবয়সী, বাট সমবয়সী সবাই ছাড়াও তো বন্ধু সমবয়সী হ্যাঁ, না। সমবয়সী এটা ছাড়াও তো আমার কাছে মনে হয় না। আমার ফিলোসফি আলাদা, আমি প্রত্যেকের দর্শনকে আলাদা করে সম্মান করি, সেটা অন্য বিষয়। তবে বন্ধু না বললেও এইখান থেকে আমার কিছু সম্পর্ক তৈরি হয়েছে, কিছু মানুষ পেয়েছি, কিছু বড় ভাই, কিছু ছোট ভাই, এরপরে কিছু কাছের মানুষ সম্পর্ক, যে এই দুঃখিত, এবং কিছু এমন আলাদা সম্পর্ক তৈরি হয়েছে যাদের গাইডলাইন আসলে আমাকে এই প্রতিযোগিতা এবং আমার সামনের ক্যারিয়ারে অনেক বেশি হেল্প করছে বলে আমার মনে হয়। বিশেষ করে এই যে আমাদের মার্কেটার 360 ডিগ্রির কিছু মানুষ, আলাদা করে নাম মেনশন করতেই হচ্ছে, সৌদ ভাইয়া, টিটু ভাই, এরপর আমাদের রাহাত ভাই, ইমরুল ভাই, এনারা আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট করেছে একজন প্রতিযোগী হিসেবে না, ওনারা আমাদেরকে ভবিষ্যতের ক্যারিয়ারে কি করতে হবে ওই সম্পূর্ণ গাইডলাইনটা দিচ্ছে। এবং প্রতিনিয়ত যে কোনো প্রবলেম পড়ছি, ভাইয়া এটা কিভাবে করতে পারি, তারাই বলছে। এবং আমি আমার প্রবলেমগুলো বের করার আগে তারাই আমাদের প্রবলেমগুলো বের করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। তো এই সম্পর্কগুলো আমার কাছে খুবই দারুণ, এবং আমি চাই সম্পর্কগুলো আজীবন অটুট থাকুক এবং আমার মাথার উপরে তাদের আস্থার হাতগুলো আজীবন থাকুক। সোশ্যাল ও কালচারাল ট্রাভেল মুভমেন্ট চলো ঘুরে আসি সম্পর্কে এবার আমরা একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, এটা দারুণ একটা প্রজেক্ট। আমি যখন প্রথম এইটা সম্পর্কে জানি, ফেস অফ টুমরো এবং এই রিয়েলিটি শোর চাইতে এই পুরো প্রজেক্টটার ওনাদের ওভারঅল প্ল্যানিং পরিকল্পনাটা দেখে আমার সবচেয়ে বেশি আকর্ষিত হয়েছিলাম আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে। আর চলো ঘুরে আসি এমন একটা প্রজেক্ট, ওনারা হচ্ছে আমাদের বাংলাদেশের যেসব প্রত্যন্ত ট্যুরিস্ট স্পটগুলো আছে, যেগুলো এখনো মানুষ চেনে না, জানে না। বাংলাদেশ কিন্তু অত্যন্ত সুন্দর একটা দেশ, আমরা যেটা জানি, সবসময় বয়ে পড়েছি যে সবুজ শ্যামল, শস্যে ভরপুর, অনেক সুন্দর। আসলেই বাংলাদেশ অনেক সুন্দর। আমি খুব কম জেলাতেই গিয়েছি, তার মধ্যে সিলেট আমার সবচেয়ে পছন্দের জায়গা। তো এই ধরনের যেসব ট্যুরিস্ট স্পটগুলো আছে, যেগুলো এখনো মানুষ চেনে না, মানুষের সামনে ওগুলো আসেনি, জানে না, জানলে কিন্তু মানুষ ওখানে যেত। তো চলো ঘুরে আসি আসলে সেই সব ট্যুরিস্ট স্পটগুলোকে গল্পের মাধ্যমে, এটা আরো দারুণ একটা উদ্যোগ যে গল্পের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে চায় ওই এলাকার কালচার, এরপর সোসাইটি, বা তারা কোন ধরনের সংস্কৃতি বিলং করে, এই বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য এই প্রজেক্ট। এবং পাশাপাশি চলো ঘুরে আসি আরো দারুণ একটা উদ্যোগ যে ওনারা এই গল্পের মাধ্যমে বলতে গিয়ে ওনারা চাইলেই কিন্তু যে পুরনো যারা কাজ করছেন, অভিনেতা প্রমিনেন্ট আছে এখন জনপ্রিয়, তাদেরকে নিয়ে কাজ করতে পারতেন, কিন্তু এই জায়গাটাতেও আসলে আমাদের মতো স্ট্রাগলার যারা অভিনেতা হিসেবে নিজেকে, যাদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমার মিডিয়াতে কেউ নেই, কিন্তু তো আমি এতটুকু পর্যন্ত নিজের যতটুকু প্রিপারেশন নিয়েছি পুরোটা নিজের উদ্যোগে, তো তাদেরকে নিয়ে তারা কাজ করছে। সো ওভারঅল চলো ঘুরে আসি প্রজেক্টটা আমার কাছে এখনো অব্দি দারুণ একটা প্রজেক্ট বলে মনে হচ্ছে।
রাইসা, আপনাদের এই প্রতিযোগিতায় বিজয়ীরা 10 জন নির্মাতার পরিচালনায় নির্মিত 10টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। এটার প্রস্তুতিটা কেমন? এটার প্রস্তুতিটা খুবই দারুণ এবং সেটা কিন্তু আসলে আমরা বুট ক্যাম্প থেকে নিচ্ছি। সেখানে বলতে গেলেও চলো ঘুরে আসি আসবে, কারণ আমরা যে জায়গাগুলোতে কাজ করব সেই জায়গাটা আসলে থাকার জন্য বা খাওয়ার জন্য যানবাহন খুব একটা আসলে ইজি গোয়িং না। জায়গাগুলোই হলো আন্ডাররেটেড যে এরিয়া। আন্ডাররেটেড এরিয়া মানে হলো আমি বলতে চাই ধরেন ওইখানে সাধারণ মানুষজন আসলে খুবই সাধারণ জীবনযাপন করে এবং আপনি হয়তো বা দেখবেন যে আমরা কিছু কিছু প্লেসে গেলে ওইখানে কোথায় আমরা থাকবো, কোথায় খাবো, এটা একটা ক্রাইসিস থাকে। এছাড়াও আরেকটা ক্রাইসিস যেটা থাকে, ওইখানে যারা সাধারণ জনগণ তাদের জীবনযাপনও কিন্তু অতটা স্বচ্ছ না। সো চলো ঘুরে আসি মাধ্যমে আমরা আসলে যেটা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, ওই জায়গাগুলোকে কিভাবে তাদের আসলে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটির জায়গাগুলোকে বাড়ানো যায়। ধরেন আমরা আসলে ওই জায়গাটায় গেলাম, ওইখানের মানুষ খুবই সাধারণ জীবনযাপন করে। আমরা দেখেছি যে আমাদের যারা চা শ্রমিক আছে তারা হয়তো বা 75 টাকা করে পায়। সো ওই টাইপের আরও এরকম অনেক জায়গা কিন্তু আমাদের দেশে আছে। সো আমরা যখন যাব সেই জায়গাটা যেন তাদের সাহায্য নিয়ে আমরা থাকতে পারি, তাদেরও তাহলে ফিনান্সিয়ালি স্ট্যাবিলিটির জায়গাটা বাড়বে এবং আমরা যারা আসলে ভ্রমণ প্রেমিক আছি তাদেরও যেন সুবিধা হয়। এই পুরো বিষয়টাকেই হলো আমরা চলো ঘুরে আসি, ফেস অফ টুমরো এবং মার্কেটার 360 ডিগ্রি দর্শকের সামনে, দেশের সামনে রিপ্রেজেন্ট করতে চাই এবং সেই মানুষগুলোর যেন একটু স্ট্যাবিলিটি হয়, সেটাও আমাদের চেষ্টা থাকবে। চলো ঘুরে আসি প্রজেক্টের কোন চলচ্চিত্রে আপনারা কাজ করবেন? আচ্ছা, আমি করছি এভাবেও ভালোবাসা হয়, আমার ডিরেক্টর মিফতা আনান ভাইয়া। আমি সায়রা চরিত্রে আছি। সো এটা তো নিয়ে ভীষণ এক্সাইটেড। আপাতত এতটুকুই বলবো, আর বাকিটুকু দেখতে দর্শকের আমাদের সাথে থাকতে হবে। আপনার প্রজেক্টের ব্যাপারে জানতে চাচ্ছি লাবণ। আমি বলবো ফেস অফ টুমরো থেকে আমার সবচাইতে বড় প্রাপ্তির মধ্যে একটা হচ্ছে এবং একটাই সবচাইতে বড় প্রাপ্তি, সেটা হচ্ছে জাহিদ প্রীতম ভাইয়ার সঙ্গে কাজ করতে পারা। তো বুঝতেই পারছেন আমার ডিরেক্টর হচ্ছে জাহিদ প্রীতম। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। দুজন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? ফেস অফ টুমরো নিয়ে কি বলবেন বা আপনাদের নেক্সট প্রজেক্ট নিয়ে কি বলবেন? লাবণ। আমি চেষ্টা করব আমি নিজেকে আপনাদের সামনে প্রমাণ করতে এবং ভবিষ্যতে একজন ভালো অভিনেতা হিসেবে নিজেকে গড়ে তুলতে। তো আমাকে ভালোবাসবেন, আপনারা দোয়া করবেন এবং সবসময় সমর্থন করবেন, এটাই চাই। রাইসা, কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে বলবো আমি একেবারেই নতুন, আমি আপনাদেরই কারো সন্তান, কারো বোন। সো সেই জায়গা থেকে আমার তো অনেক ভুল ত্রুটি দোষ থাকবেই। আপনারা আমাকে সমালোচনা করুন, আলোচনা করুন, তবে বিনয়ের সাথে অনুরোধ করব সেটা যেন গঠনমূলক হয়। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ার চেষ্টা করি এবং আমি দেখি যে আসলে আমার মধ্যে কোন দোষ বা কোন ভুলটা আছে। আমি তো একেবারেই নতুন, সো সেক্ষেত্রে আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শোবিজ টুনাইট এবং যমুনা টেলিভিশনকে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। আপনাদের দুজনের জন্য শুভকামনা রইল আপনাদের নেক্সট প্রজেক্ট এবং ফেস অফ টুমরোর জন্য আবারও অভিনন্দন। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।